আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে আমি অনেক আলোচনা করেছি, আজকে স্বাস্থ্য খাতটি নিয়ে আলোচনা করব। এবং সম্মানিত অতিথি হিসেবে আমার সৌভাগ্য হয়েছে বাংলাদেশ থেকে দুজন প্রসিদ্ধ স্বনামধন্য কার্ডিওলজিস্ট আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা পেয়েছি ডাক্তার টিআই খান ওয়াসিম এবং আমরা পেয়েছি ডাক্তার সাইফুল ইসলাম, এবং দুজনকে স্বাগত জানাচ্ছি। দুজনেই বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন। শুরুতেই একটু জেনে নিতে চাই কেমন আছেন। আজকে প্রথম এসেছেন আমার এই অনুষ্ঠানে। ডাক্তার টিআই খান ওয়াসিম, আপনার কাছে একটু জানতে চাই শুরুতে কেমন আছেন। ধন্যবাদ নূপুর চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বাংলাদেশ থেকে বলছি, আমি ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এর মাধ্যমে আমরা আসলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা কেমন এবং ভারতের স্বাস্থ্য ব্যবস্থা কেমন এই সম্বন্ধে আলোচনা করতে পারবো, এমন একটি সময় উপযোগী বিষয় নিয়ে কথা বলতে পারবো বলে নিজেকে ভাগ্যবান মনে করছি। এবং ডাক্তার সাইফুল ইসলাম, আপনার প্রতি কৃতজ্ঞতা এবং যুক্ত হয়েছেন, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? থ্যাংক ইউ আমাদের ক্রিয়েট করার জন্য বাংলাদেশ থেকে। জি, এবং আপনাদের এখানে সকাল, আমাদের এখানে এখন রাত, নিউ ইয়র্ক থেকে যেহেতু, এবং আপনাদের দুজনের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। কারণ আমি শুরুতে সাধারণত একটু কঠিন আলোচনা যাওয়ার আগে একটু হালকা মেজাজের আলোচনাই করে নেই। তার কারণটি হচ্ছে কঠিন আলোচনা, এই যে ডাক্তারি বিভিন্ন তথ্য উপাত্ত দর্শকরা হয়তো মাঝে মাঝে একটু বোর ফিল করবে, তাই একটু মজা দিয়ে আমি একটু শুরু করতে চাই অনুষ্ঠানটি। ভারতে ইলিশ মাছ যাবে কি যাবে না এটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে তুলকালাম, মানে পক্ষে বিপক্ষে নানা যুক্তি। আমাদের ইলিশ আমরা দিব না, আমরা কেন বেশি দাম দিয়ে খাই, কিংবা ভারতের পানি নিয়েও, যেহেতু আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্টুডেন্ট ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, দর কষাকষি, সমঝোতা, এই শব্দগুলো আমার কাছে খুবই পরিচিত। এবং একই সাথে পানি বন্টন নিয়ে কিছুদিন আগে বন্যা হলো, ভারতকে দোষারোপ করে আমরা যেভাবে পক্ষে বিপক্ষে অনেক ধরনের মতামতই আছে, আমরা নিরপেক্ষ অবস্থান থেকে আলোচনা করব। তার প্রেক্ষাপটে আজকে আমরা আলোচনা করব যে তথ্য উপাত্তটি আমার কাছে আছে, সেটিতে একটু এদিক ওদিক হতে পারে। তারপরও আমি যদি বলি, আমার কাছে যে রিসার্চ করে যে তথ্যগুলো আমি পেয়েছি, প্রতি বছর ভারতে চিকিৎসা নিতে যান প্রায় 25 লাখ বাংলাদেশি, এবং চিকিৎসার জন্য বাংলাদেশিদের পছন্দের শীর্ষে হচ্ছে ভারত। মানে ভারতকে এত পছন্দ করি, এবং প্রতি বছরই এই সংখ্যাটি বাড়ছে। মানে এমন না যে এই বছর বেশি পরের বছর কমে যাচ্ছে, তা না, প্রতি বছরে এই রেশিওটি বাড়ছে। এবং আমরা যদি 23 এবং 24 সালের এক বছরের ব্যবধানে 49% বেড়েছে রোগীর সংখ্যা। তো আমরা ভারতকে, পার্শ্ববর্তী দেশকে এত মাঝে মাঝে গালিগালাজ করছি, ভারতকে কিছু দিব না, ভারত থেকে কিছু আনবো না, কিন্তু অন্তরালের গল্প হচ্ছে আমরা চিকিৎসা নেওয়ার জন্যই ভারতে ছুটে যাই, ভারতকে আমাদের প্রথম স্থান শীর্ষে রাখছি। আমি শুরুতে একটু ডাক্তার টিআই খান ওয়াসিম আপনার কাছে যেতে চাই। আমি প্রথমে একটু জানতে চাই, আমি পরে ভারতের প্রসঙ্গে আসব, শুরুতে আমি একটু জানতে চাই বাংলাদেশের স্বাস্থ্য সেবার। আমি নিউ ইয়র্ক থেকে, আমি তুলনা করতে চাই না আমেরিকা কিংবা উন্নত বিশ্বে, কিন্তু আমি একদম বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের জন্যই যদি জানতে চাই, বাংলাদেশের স্বাস্থ্য সেবার মান কেমন, আপনি কত নম্বর দিবেন, কিংবা আপনি কি বলবেন? ধন্যবাদ। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সবচেয়ে সুবিধাজনক বিষয় হচ্ছে বেশিরভাগ স্বাস্থ্য সেবার অংশ হলো সরকারি প্রতিষ্ঠান। সরকারি প্রতিষ্ঠানগুলো, বাংলাদেশের যে হাসপাতালগুলো রয়েছে, একেবারে কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তারপরে জেলা সদর হাসপাতাল, তার মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে হাসপাতালগুলো রয়েছে, এগুলো সারা বাংলাদেশে অনেক বেশি, অন্যান্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি, এবং এর বিস্তৃতিও অনেক বেশি। বাংলাদেশের মূল একটা সমস্যা হচ্ছে সাধারণ মানুষের একটা পারসেপশন। এই বিষয়টা আমরা সবসময় দেখি যে তারা একটু দূরে, যেখানে দূর হয়, যেখানে খরচ বেশি হয়, সেইখানে তারা মনে করে বেশি সার্ভিস পায়, বেশি সার্ভিস আছে, এইরকম একটা ধারণা মানুষের মধ্যে আছে। যার ফলে বাড়ির কাছেই যে হাসপাতালটা রয়েছে সেটার প্রতি গুরুত্ব তাদের খুব বেশি থাকে না। এখন যেখানে টাকা বেশি খরচ হয় সেখানে সার্ভিস বেশি ভালো হয়, এটা সঠিক, এটা সত্য। কিন্তু চিকিৎসা ভালো হয় কিনা
সেটা বিষয়ে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নাই। চিকিৎসা সেবা বিষয়টাতে আসলে ২ টা অংশ জড়িত। একটা হচ্ছে চিকিৎসা, আরেকটা হচ্ছে সেবা। সেবা বলতে দেখেন আ কোথায় থাকবে, কি খাবে, তারপরে তার ফ্যান আছে কিনা, এসি আছে কিনা, ওখানে যথেষ্ট পরিমাণ আ সেবা যত্ন করার বিষয়গুলো যেগুলো আছে এইগুলা। আর চিকিৎসা যেটা সেটা হলো চিকিৎসক যে চিকিৎসাটা দেন, রোগের যে চিকিৎসাটা দেন সেইটা। তো বাংলাদেশে যেহেতু একটি জনবহুল আ আ দেশ, এখানে স্বভাবতই অনেক বেশি জনসংখ্যা, অনেক রোগী খুব অল্প জায়গাতে অল্প সময়ের মধ্যে আমাদেরকে দেখতে হয়। তাদেরকে আমরা চিকিৎসা কিন্তু সঠিকভাবেই দেই, সঠিকটাই দেই। কিন্তু ওই সেবার অংশটুকুতে তারা খুব একটা স্যাটিসফাইড হয় না। অনেক সময় লাইনে দাঁড়ায় থাকতে হয়। তারপরে ওই যে ফ্যান বলেন বা যে ধরনের এনভায়রনমেন্ট যেই প্রসেস এর মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়, সেই বিষয়টাতে তারা খুব বেশি সন্তুষ্ট হন না। এই পুরা অসন্তুষ্টির বিষয়টা তখন তারা এই চিকিৎসা সেবা ব্যবস্থার উপরে এনে ফেলেন এবং শেষে যেয়ে তাদের অসন্তুষ্টি প্রকাশ পায়। কিন্তু ওভারঅল বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা এইটা অনেক ভালো। মূলত এটার প্রচার অনেক কম এবং গণমাধ্যমগুলোতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের খুব যেই সাফল্যগুলো রয়েছে সেগুলো নিয়ে খুব বেশি কথা বলা হয় না এবং সেগুলোকে তুলে ধরা হয় না। জনগণের কাছে পৌঁছানো হয় না। যার ফলে জনগণও এই বিষয়টা থেকে দূরে থেকে আ এই সেবাটা নিতে পারে না। এটাই হলো বাংলাদেশের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার চিত্র খুব বেশ সংক্ষেপে যদি বলা যায়। বেশ কটি পয়েন্ট আপনি উল্লেখ করেছেন, সে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব এবং খুব সুন্দর একটি কথা বলেছেন, সেটি হচ্ছে ইতিবাচক কিংবা আস্থার জায়গা তৈরি করা। গণমাধ্যমের নিঃসন্দেহে এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যে কিভাবে আমি রিপ্রেজেন্টেটিভ করছি একটি প্রতিষ্ঠানকে। ডাক্তার সাইফুল ইসলাম, আপনার মতামতটিও আমি নিতে চাই, যে আপনি যদি বলতেন, উনি হয়তো ডিসকানেক্ট হয়ে গেছেন আমাদের সাথে। ডাক্তার সাইফুল ইসলাম আমাদের সাথে যখন যুক্ত হবেন, একই প্রশ্ন আমি করতে চাই, যে কিভাবে বাংলাদেশের স্বাস্থ্য সেবার মানকে তিনি বিশ্লেষণ করবেন। ডাক্তার টিআই খান ওয়াসিম, আপনার কাছে আমি সাইফুল ইসলাম যুক্ত হয়েছেন হয়তো আমাদের সাথে টেকনিক্যাল। জি, আমি আপনার কাছে একটু জানতে চাই যে জি, আপনি কিভাবে বাংলাদেশের স্বাস্থ্য সেবার মানটির বিশ্লেষণ করবেন? থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। তো আমি একটু বলতে চাই যে আসলে স্বাস্থ্য সেবা হচ্ছে একটা টিম ওয়ার্ক। ডক্টর না, ডক্টর থেকে নার্স, আমাদের অন্যান্য স্টাফ, ওয়ার্ড বয়, আয়া সবার সাথে জড়িত। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা জনসংখ্যা, অনেক বেশি জনসংখ্যা। বাংলাদেশ ছোট্ট একটা দেশ, অনেক বেশি জনসংখ্যা। আমাদের হাসপাতাল সবসময় ওভারলোডেড থাকে, যে পরিমাণ বেড থেকে চাচ্ছে 3 গুণ 4 গুণ রোগী থাকে। আমরা ডক্টররা অলওয়েজ, মানে সবাই কোয়ালিফাইড ডক্টর বাংলাদেশের। আমি বিশ্বাস করি বাংলাদেশ বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো চিকিৎসক হিসেবে বাংলাদেশের মান কখনোই খারাপ ছিল না এবং ভবিষ্যতে খারাপ হবে না ইনশাল্লাহ। কিন্তু আমাদের যে প্রবলেম হচ্ছে অনেক বেশি জনসংখ্যার সাথে বেড এবং ডক্টর পেশেন্ট রেশিও অনেক বেশি, যার ফলে আমরা কাঙ্ক্ষিত সেবা দিই, কিন্তু অন্য আদার্স যে সুবিধাগুলো, যেমন নার্স, ওয়ার্ড বয় এবং আমরা যে সুবিধা সেবাগুলো দিচ্ছি, কিন্তু তারা এই যে সব দিক স্যাটিসফাইড করে না, মানে আমরা প্রপার কাউন্সিলিং করতে পারি না, সময় দিতে পারি না, কারণ আমাদের রোগী অনেক বেশি। কিন্তু আমার মনে হয় কাউন্সিলিং করতে আমাদের অনেক পিছিয়ে আছে, এই জন্য আমাদের রোগীটা ধরা হয়ে যায়। আমি এই ক্ষেত্রে অনেক দর্শক, আমি সাধারণত একটি অনুষ্ঠান করার আগে একটু রিসার্চ করে নিই এবং আমার যে দর্শক আছেন কিংবা সাধারণ মানুষ যে আছেন তাদের কি চিন্তা ভাবনাটি সেটিও একটু জেনে নিই। তাহলে হয় কি, তাদের যে জিজ্ঞাসাগুলো সেগুলো চলে আসে। তো সেই প্রেক্ষাপটে আমি একটু ডাক্তার টিআই খান আপনার কাছে যেতে চাই। আপনি খুব সুন্দর দুটো দিক তুলেছেন, যে একটি হচ্ছে সেবার যে পরিবেশটি, আরেকটি হচ্ছে চিকিৎসার মান। আপনি বলছেন যে চিকিৎসার মানটি আমাদের খুবই ভালো। আমরা জানি বাংলাদেশে অনেক মেধাবী ডাক্তার আছেন, সত্যিকার অর্থে যাদের নিয়ে আমরা প্রাউড ফিল করি, যাদের নিয়ে আমরা গর্ববোধ করি। কিন্তু সেবা যেহেতু অনেক জনসংখ্যা, সেবার জায়গাটি থেকে আমরা সেভাবে পরিবেশন করতে পারি না কিংবা সেবার মানটি নিশ্চিত করতে পারি না। এক্ষেত্রেই আমি একটু জানতে চাই যে চিকিৎসা নেওয়ার সময়, ধরেন আমি একজন রোগী, আমি যখন যাব, আমার মানসিক বিষয়টিও নির্ভর করে যে আমি কতটুকু আস্থা রাখছি। এই যে আস্থা রাখার বিষয়টি, আমাদের চিকিৎসা সেবার মানে অনেকে আস্থা রাখতে পারেন না। এটির কারণটি কি? মানসিক ভাবে
মানে আমি যদি একটু জানতে চাই। ধন্যবাদ। আস্থার বিষয়টি হচ্ছে প্রথমত সমগ্র বিষয়টা সম্বন্ধে সামগ্রিক একটা ধারণা থাকতে হবে। তো আচ্ছা। ধরেন একজন মানুষ উনি চিকিৎসা নিতে চান। এখন তার সেই চিকিৎসাতে উনি কি চান? এটা হলো একটা মানসিক সেটআপের ব্যাপার। যেমন হুম, হুম, আমাদের কাছে যারা চিকিৎসা নিতে আসেন, আমরা তার হয়তো হার্টে ধরেন আমি হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে যদি বলি, আমি তার হুম, হার্টের যে সমস্যাটা সেটা সম্পূর্ণ দূর করে দিতে চাই। এটা হলো আমার ইচ্ছা। আর উনি কি চান? উনি চান আ হার্টের সমস্যা যেমন তেমন হোক, সমস্যার সমাধান যতটুকু হোক না হোক, আমি যেন তার সাথে ০.৫ ঘন্টা কথা বলি। তারপরে তাকে খুব আ সহজে আমার কাছে অ্যাক্সেস দেই এবং তার খুব টাকা-পয়সা একদম আ যত কম পারা যায় আ সেই পরিমাণ টাকা তার খরচ হোক। কিন্তু আসলে হার্ট যেহেতু হৃদরোগ বিষয়টা, এখানে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এবং অনেক কিছু বিষয় ছাড়া আমি তাকে সম্পূর্ণ সুস্থ করতে পারব না। তো হুম, হুম, যার ফলে এই যে একটা তার না জানার একটা জায়গা রয়েছে, সেই জায়গাটাতে এবং আমাদের যে চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় যে আ চাহিদা তার জায়গা, এই জায়গাতে যে গ্যাপটা থাকে, সেই জায়গাতে উনি স্যাটিসফাইড হন না। কিন্তু যারা স্যাটিসফাইড হন, যারা চান, আসলে চিকিৎসা নিতে চান, আমি উদাহরণস্বরূপ বলতে চাই, যেমন আমি নিজেই যখন আ সরকারি হাসপাতালে হার্টে রিং স্থাপন করি, এই একই ব্যক্তি কিন্তু আবার আমি যখন বাইরে হার্টে রিং স্থাপন করি, তখন আ দেখা যায় হাসপাতালের লোকজন একই, বিষয়টা একই। কিন্তু খরচের পার্থক্য, থাকার পার্থক্য, ওই অন্যান্য যে বিষয়গুলো সেগুলোর পার্থক্যের কারণে তারা বেসরকারিভাবে যেটা উনারা বেশি স্যাটিসফাইড হন। এইটা আমাদের জন্যে একটা প্রতিবন্ধকতা হয়ে থাকে। এবং এই মানসিক সেটআপ আসলে যে হুম, আমরা কি চাই, এই মানসিক সেটআপটা যদি তৈরি করতে হয় তাহলে প্রচুর প্রচারণা দরকার। যে না আমাকে হাসপাতালে বা ডক্টররা আমাকে যে চিকিৎসা দিতে চাচ্ছেন আমার আ সেটা নেওয়া প্রয়োজন এবং এর জন্যে যে পরীক্ষা-নিরীক্ষাগুলো যা দরকার সেগুলোও আমাকে করতে হবে। এছাড়া আমার আসলে সম্পূর্ণ চিকিৎসা পাওয়া আসলে সম্ভব না। কোনভাবেই সম্ভব না। পৃথিবীর যে প্রান্তেই হোক। এটা বাংলাদেশ দেখে আমার ২ টা টেস্ট করে ফেলেই আমি সমস্ত রোগ ধরে ফেলতে পারবো। আর আমেরিকা দেখে এটা হবে না। এইরকম বিষয় আসলে না। মানুষ হুম। একই, রোগ একই। তো আমাকে সম্পূর্ণ অংশটাই করতে হবে। সেটা বাংলাদেশই হোক আর আমেরিকায় হোক আর ভারতেই হোক। এই বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে আমাদের যথেষ্ট পরিমাণ জ্ঞান নেই, সচেতনতা নেই এবং প্রচারণাও খুবই কম। এক্ষেত্রে আমাদের একজন দর্শক খুব সুন্দর একটি মন্তব্য করেছেন, আমি একটু পড়ে শোনাতে চাই আপনাদের। তিনি বলেছেন যে তার হাজবেন্ড তিনিও গিয়েছিলেন লিভারের প্রবলেম নিয়ে ভারতে এবং সেটির ভুল চিকিৎসা হয়েছে সেখানে এবং তিনি বলেছেন যে ভারত এবং বাংলাদেশের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে ভারত মিষ্টভাষী হন আমাদের রোগী পাওয়ার জন্য এবং যে কারণে আমরা সেখানে যাই এই মিষ্টি ভাষীর জন্য, কিন্তু ট্রিটমেন্ট আমাদের দেশেও যে খারাপ সেটি না, কিন্তু এই যে আপনি যে কথাটি বলছিলেন যে যে বিষয়টি আস্থার জায়গাটি, এবং তিনি খুব সুন্দর করে শেষে আরেকটি বলেছেন যে অনলি মিষ্টি ভাষার জন্য আর কিছুই না, আমাদের আস্থা হলো আপেক্ষিক এবং আমাদের দেশের ডাক্তারদের আমি শ্রদ্ধা করি, তারা অনেক মেধাবী। শুধু এই জায়গাটিতে একটু মানে আমি যে জায়গাটির কথা বলেছি তিনি কিন্তু সম্পূর্ণভাবে একমত হয়েছেন আপনার কথাতেই যে বাংলাদেশের ট্রিটমেন্ট খুবই ভালো হয়। শুধু ওই মিষ্টি ভাষী যেহেতু বাণিজ্যিক একটি বিষয় আছে, মার্কেটিং প্রচারণা, আমি সেই প্রবলেম গুলো কিভাবে সলভ করব সেটির আলোচনায় যাওয়ার সময় আমি হয়তো এই বিষয়গুলো নিয়ে আসব। এক্ষেত্রে আমি ডাক্তার সাইফুল ইসলাম আপনার কাছে আমি একটু যেতে চাই যে আমাদের চিকিৎসা ব্যবস্থা আর যেটি হচ্ছে অবশ্যই খুবই ভালো। কারণ আমার বাবারও ট্রিটমেন্ট হয়েছে বাংলাদেশে এবং তিনি অনেক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন এবং বাংলাদেশের ডাক্তাররা তাকে এত সহায়তা করেছেন যে কারণে আমার মনে হয় ৩ বছর তিনি বেশি বেঁচে ছিলেন। মানে এটি আমাদের ধারণা চিকিৎসার জন্য, কারণ তার এত অবস্থা খারাপ হয়েছিল। সে কারণে আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, কারণ আপনারা সেই সেবাটি দিয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি একটু প্রশ্নটি করতে চাই
যে ভারতে মিষ্টি ভাষী সেটি যেমন আছে, অনেক দর্শক আমাকে যেটি বলেছেন, অনেক সময় একটি ট্রিটমেন্টের জন্য ভারত অনেক অল্প খরচে করা যায়, এটি কি আসলে সত্য? সাইফুল ইসলাম, মানে খরচের তারতম্য আমি যদি একটু জানতে চাই। জি, থ্যাংক ইউ আপনাকে। খরচের বিষয় হচ্ছে, আমরা যখন দেশে মানে ইন্ডিয়াতে যাই, অনেক সময় কিছু দাম কম রাখে। যেমন আমরা কারণে যেহেতু আমরা স্ট্যান্ডের দাম বলি, রিংয়ের দাম বলি, সেটা ওদের যখন ট্যাক্স ফ্রি থাকে, সেখানে দামটা অনেক কমে যায়। আমাদের ঢোকার পর ট্যাক্সটা বেড়ে যায়, দামটা অনেক বেড়ে যায়। শুধু একটা রিং কিংবা হাসপাতাল খরচ চিন্তা করলে তো হবে না। এই যে একজন রোগীর সাথে 3 জন 4 জন মানুষ যায় ইন্ডিয়াতে, যাওয়ার খরচ, আসার খরচ, তারপর থাকার খরচ, আলটিমেটলি কষ্ট কিন্তু কখনোই বাংলাদেশে কম না, আরো বেশি হয়ে যায়। তো তারা কখনোই এই বাংলাদেশের মানে রোগীরা কখনো হিসাব করে না যে তারা যাচ্ছে ওখানে থাকছে খাচ্ছে, সেই কষ্ট কখনো হিসাব করে না। তারা যখন হসপিটালে করে, যেমন একটা আমরা যদি বলি রিং এর দাম বাংলাদেশে যে দামটা আছে, ইন্ডিয়াতে রিং এর দামটা কম, তারা শুধু ওই কষ্টে বলবে যে রিং এর দাম তো কম ছিল, দেশে কেন বেশি। তো দেশে ঢোকার পর যে ট্যাক্স বেড়ে যাচ্ছে, এটা কখনোই তারা বলবে না যে ট্যাক্সের জন্য রিং এর দাম বেড়ে গেছে। ইন্ডিয়াতে যেমন ট্যাক্স ফ্রি, রিং এর দামটা কম পাচ্ছে তারা। এবার অদার্স যে খরচ, তাদের থাকার খরচ, যাওয়া আসার খরচ, এই সব মিলিয়ে কিন্তু অনেক বেশি খরচ পড়ে যায় বাংলাদেশে। এই বিষয়গুলো বাংলাদেশের কখনোই চিন্তা করে না। এবং আমাদের আরো, জি, এখানে এইখানে একটু একটা মজার বিষয় আমি যোগ করতে চাই। যেটা হচ্ছে, যখন ওই যে বললাম প্রথমে আমি আমার কথার মধ্যে বলছিলাম যে মানুষের একটা মানসিক সেটআপ বিষয়টা। যেমন যখন কেউ ভারতে চিকিৎসা নিবেন বলে উনি রওনা দেন, তখন হয়তো দেখা যায় যে উনি মানসিকভাবে প্রস্তুতি হন যে হ্যাঁ, আমি যাবো। তারপর আমার ফুল বডি চেকআপ করবো। তারপরে আমার অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষা করবো। তারপরে আমার চিকিৎসাটা শুরু হবে, এরকম। এবং তারা অনেকগুলো টাকা নিয়ে যান। হয়তো দেখা গেল ২ লক্ষ টাকা নিয়ে গেছেন। তারপরে উনার খরচ হলো ৳১,৮০,০০০। তো ৳২০,০০০ নিয়ে উনি দেশে ফেরত আসলেন। ঠিক একই মানুষ যখন উনি ঢাকায় রওনা দেন, তখন উনি রওনা দেন শুধুমাত্র ৳২০,০০০ নিয়ে। তারপরে উনি ফেরত আসেন, দেখা যায় যে খালি হাতে। তখন উনার মনে হয় যে আমার সব টাকা শেষ হয়ে গেল। আসলে কিন্তু না। বিষয়টা হলো যে ওই উনি ৳১,৮০,০০০ খরচ করে বললেন যে হ্যাঁ, আমার আরো ৳২০,০০০ হাতে ছিল। আর বাংলাদেশে ৳২০,০০০ নিয়েই উনি সমস্ত কিছু পেতে চায়। এটা তো আসলে সম্ভব না। এটা মানসিক একটা সমস্যা আসলে, আমি বলব। এবং এক্ষেত্রে আমার আরেকজন, জি জি জি, আমি এমন সুযোগ পেয়েছি যে বাংলাদেশের প্রতি তারা কখনো, আমরা যে এনজয়মেন্ট বেস্ট করে কখনোই করে না, বাট ইন্ডিয়াতে যে সাবধান এনজয়মেন্ট করছে, তখন না করে না। যেমন আমরা হচ্ছে ঠিক আছে, আপনি তো অসুস্থ হয়ে গেছে, আপনি একটু এনজয় করে দেখি আমার কি অবস্থা, আপনার হার্টে, তারা করবে না। ইন্ডিয়া যে সাবধান এনজয়মেন্ট করছে, প্রচুর নর্মাল আছে। আমরা যখন একটু চেষ্টার কথা বলি, তার বিভিন্ন অজুহাতে করতে চায় না, করবো না, দেখি বেশি খরচ কেন। কিন্তু দেশের বাইরে গেলে তারা এই খরচটা কখনোই খরচ মনে করে না। এটা আমাদের অনেক প্রবলেম হয়ে যায়। এবং আরেকজন মজা করে আমার দর্শক বলেছেন, তিনি বলেছেন অল্প খরচে শুরু করে ভারত, পরে আস্তে ধীরে ধীরে দাম বাড়িয়ে চিকিৎসা করে। এবং আমাদের আরেকজন দর্শক বলেছেন আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো, কিন্তু রাজনৈতিক কারণে অনেক পিছিয়ে। আপনি কি বলবেন ডাক্তার টিআই খান? পলিটিক্স কিভাবে চিকিৎসা সেবায় প্রভাব ফেলে? রাজনীতি? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশে না, সমস্ত দেশেই, পৃথিবীর সব জায়গাতেই রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক প্রভাব আসলে সমস্ত ক্ষেত্রেই পড়বে। এটাই স্বাভাবিক। আর বাংলাদেশেও সেটারই মানে প্রভাব রয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সবচেয়ে আ দুর্বলতম অংশ যদি আমি বলি, সেটা হচ্ছে গোছানো না। বাংলাদেশে সবই আছে। যেমন দক্ষ চিকিৎসক, অনেক দক্ষ চিকিৎসক রয়েছেন। কিন্তু আ যারা যেই বিষয়ে দক্ষ, সেই বিষয়ে আসলে তাদেরকে উম সেই যথাযথ স্থানে তাদেরকে রাখা হয় না। এবং আ বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা, আপনি অবাক হবেন, যারা চালান, যারা এইটা দেখভাল করেন, তাদের আসলে ন্যূনতম স্বাস্থ্য, সরি, আমি বলতে বাধ্য হচ্ছি যে তাদের ন্যূনতম স্বাস্থ্য সেবার যে ইনফ্রাস্ট্রাকচার, স্বাস্থ্য সেবাটা দিতে গেলে, সেই চিকিৎসা সেবাটা দিতে গেলে যে বিষয়গুলো প্রয়োজন, ধারণা থাকা প্রয়োজন, মেক্সিমাম ক্ষেত্রেই আমাদের প্রশাসনের সেই ধারণাটা থাকে না। অর্থাৎ রাজনৈতিকভাবে রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা থাকেন, তাদের ওই ধারণাটা থাকে না। যার ফলে একটা চিকিৎসা সিস্টেম
একটা আমরা যদি বলি যে হেলথ সার্ভিস ডেলিভারি সিস্টেম যেটা এখনো পর্যন্ত বাংলাদেশে সেটা গড়ে ওঠেনি। যার ফলে একজন মানুষ এটা আমাকে স্বীকার করতেই হবে যে একজন মানুষ খুব সহজে কিভাবে একটা সিস্টেমের মধ্যে ঢুকে যেতে পারে যে যেন তার সে সঠিক চিকিৎসাটা সে পায়, সেই সিস্টেমটা কিন্তু এখনো বাংলাদেশে আ উম গড়ে ওঠেনি। এই রাজনৈতিক আমি বলবো অদক্ষতার, রাজনৈতিক অদূরদর্শিতার কারণে। এবং যারা আ রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট থাকেন আমাদের স্বাস্থ্য বিভাগের সাথে, সেখানে যদি আমাদের কোন চিকিৎসক বা এই ধরনের গবেষণা করেন, চিকিৎসা সেবা নিয়ে গবেষণা করেন, এইরকম কেউ যদি যুক্ত থাকেন, তাহলে একমাত্র আসলে আমরা এই সমস্যা থেকে সমাধান বের করে নিয়ে আসতে পারবো। আদারওয়াইজ আমাদের এই যে স্ক্যাটার্ড একটা স্বাস্থ্য ধরেন একটা জায়গায় মেশিন আছে, সেখানে চিকিৎসক নাই। আরেক জায়গায় চিকিৎসক আছেন, সেখানে মেশিন নাই। আবার মেশিন আছে কিন্তু এগুলোর মেইনটেন্যান্স নাই। আবার মেশিন, মেইনটেন্যান্স সবই আছে কিন্তু মানুষের এক্সেস নাই। এই যে অসমন্বয়গুলো মানে আমরা এগুলো এখনো দূর করতে পারিনি। এটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সবচেয়ে দুর্বল দিক এবং এর জন্যে বেসরকারিভাবে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোর সংখ্যাও খুব বেশি না এবং যেহেতু সরকারি প্রতিষ্ঠানের সংখ্যা বেশি এবং এগুলো নিয়ন্ত্রণ করেন রাজনীতিবিদরা, সেজন্য রাজনীতির একটা প্রভাব নিশ্চয়ই এর মধ্যে রয়েছে। সমাধান কি হতে পারে এক্ষেত্রে? আপনার কাছ থেকে নেই, সমাধান তারপর আমি ডাক্তার সাইফুল হ্যাঁ, ইসলামের কাছে আরেকটি বিষয় নিয়ে সম আসবো। জি। সমাধানের ১ম বিষয় হচ্ছে আমাদেরকে আমাদের স্বাস্থ্য সেবা আ সেক্টরটাকে এমন আ একটা কমিশন অথবা এমন একটা সিস্টেমের মধ্যে আনা দরকার, যেখানে সিদ্ধান্তগুলো আসবে চিকিৎসকদের মধ্যে থেকেই। এবং চিকিৎসকরাই এর সমস্ত বিষয়গুলো নীতি নির্ধারণী যে বিষয়গুলো রয়েছে, চিকিৎসা সেবা দেওয়ার যে পদ্ধতিগুলো রয়েছে, এগুলো চিকিৎসকরাই আ এর সাথে সরাসরি সম্পৃক্ত হবে। যেমন আমি প্রান্তিক পর্যায়ে একজন চিকিৎসক হয়ে আমার আ উম হাসপাতালে কি ব্যবস্থা আ চলবে বা দূরবর্তী একটা হাসপাতালে কি ব্যবস্থা চলবে, এই ব্যাপারে কিন্তু আমি কোনো কন্ট্রিবিউশন রাখতে পারি না। কিন্তু প্রতিনিয়ত আমি এর জন্য সাফার করি। যার হুম। ফলে আমরা বলবো আমাদের প্রশাসন যারা আমাদেরকে এই নীতি নির্ধারণগুলো করে দেন, সেই জায়গাতে যেন চিকিৎসক, প্রশাসন এবং আ এই বিষয়ে গবেষণা করেন যারা, এমন রাজনীতিবিদদের যেন রাখা হয় এবং তারা যেন আমাদের সাথেও মতবিনিময়ের মাধ্যমে একটা সিস্টেমের মধ্যে আমাদেরকে ইনভলভ করতে পারেন। যার মানে তার চিকিৎসা নিয়ে জ্ঞান আছে, কিংবা এই ব্যবস্থাটি রাইট। যিনি বুঝেন। কারণ যিনি যে জি, বিষয়টি নিয়ে কাজ করছেন তার যদি সেই বিষয়ে নলেজ না থাকে, জ্ঞান না থাকে, তাহলে সেটি তিনি অ্যাপ্লাই করবেন কিভাবে, সেটি তিনি ডিস্ট্রিবিউশন করবেন কিভাবে, সেটি সমন্বয় করবেন কিভাবে? খুব সুন্দর একটি পয়েন্ট আপনি উল্লেখ করেছেন। ডাক্তার সাইফুল ইসলাম, আপনার কাছে যেতে চাই যে আমরা যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি, যে ভারতে আমরা যাচ্ছি কিন্তু বাংলাদেশের স্বাস্থ্য সেবার মান কোনো অংশেই কম নয় ভারত থেকে। তারপরও প্রতি বছর আমরা আকৃষ্ট হচ্ছি ভারতে যাওয়ার জন্য, পার্শ্ববর্তী দেশ হিসেবে। তো সেক্ষেত্রে আমাদের কি করণীয়? এই যে সুন্দর করে টিয়া খান শুরুতে একটি প্রসঙ্গ তুলেছিলেন যে গণমাধ্যমের একটি ভূমিকা আছে ইতিবাচক ভাবে তুলে ধরা। ধরেন আপনারা দুজন সফল হয়েছেন একটি বিষয়ে, সে খবরটি আমরা জানি অনেক পরে, কিংবা খবরের পাতায় একদম ছোট্ট করে প্রকাশ হয়। সে বিষয়ে আমি একটু দৃষ্টি আকর্ষণ করে ডাক্তার সাইফুল ইসলাম আপনার কাছে একটু জানতে চাই যে গণমাধ্যম এক্ষেত্রে কি করতে পারে? থ্যাংক ইউ আপনাকে। গণমাধ্যমের অনেক অনেক বড় ভূমিকা। আমরা যে অনেক যদি ভারতমুখী হয়, আমরা বুঝি নেগেটিভ প্রচারের জন্য, যে কোনো কিছু হলে ভুল চিকিৎসায় মারা গেছে, ভুল হয়েছে, এটা এই ভুল ভুল বলা যাবে না। যে আমরা সবসময় যদি ভুল বলি নেগেটিভ কথা চিকিৎসা সম্পর্কে, তার মানুষ নেগেটিভ ইমপ্রেশন হয়ে যায়। আমাদের দেশে অনেক পজিটিভ কাজ হচ্ছে, অনেক ভালো ভালো কাজ হচ্ছে। আমরা ময়মনসিংহের হাসপাতালে অনেক প্রান্তিক হাসপাতাল বা শিলুর হাসপাতাল, কিন্তু ঠিক হসপিটাল, এখানে অনেক কাজ হয়। আমরা প্রতিনিয়ত অ্যানজিওগ্রাম করি, স্পেসার করি, পিসিআই করি, এগুলো কিন্তু প্রচারের বাইরে থেকে যায়। তো আমরা যদি সঠিক প্রচারগুলো করি আমরা গণমাধ্যম, যে আমাদের দেশে কি কি কাজ হয়, হ্যাঁ, কত অল্প খরচে কাজ করে যায় আমাদের, কত প্রতিবন্ধকতার উপর কাজ করছে আমাদের, যে অল্প ম্যান পাওয়ার, অল্প রিসোর্স, সিস্টার কম, ওয়ার্ড বই কম, আয়া কম,
ডক্টর কম বাট রোগী অনেক বেশি, এর মাঝে ডাক্তাররা প্রতিনিয়ত যেভাবে কাজ করছে, এই যে এগুলো যেমন পজিটিভ প্রচার করি যে আর হসপিটাল কিছু ড্রব্যাক আছে, কেন ডক্টর কাজ করতে পারবে, কেন নার্স কাজ করতে না, এই প্রতিবন্ধকতা কি কি আছে এগুলো যদি প্রচার করি, এবং ইংরেজ যাওয়ার পর যে খরচটা বেশি হচ্ছে, আলটিমেট খরচ বেড়ে যায়, এগুলো যদি প্রচার করি, দেশের ভালোবাসি আমরা, নিজে দিয়ে একটু প্রচার করে যে আমরা অল্প খরচে এই দেশের মানুষ অনেক ভালো চিকিৎসা দিতে পারি, আশা করি এই দেশ থেকে ইন্ডিয়া মুখী কি ভারত মুখী কিংবা অন্য যে কোনো দেশ মুখী চিকিৎসা মানে রোগী কমে যাওয়া আশা করা যায়। বাহ, খুব সুন্দর। বড় হবে। জি, সুন্দর করে এখানে বলেছেন। আমিও সেটি বলি, আমি গণমাধ্যম কর্মী হিসেবে বহু বছর ধরে কাজ করছি গণমাধ্যমে। অবশ্যই গণমাধ্যমের ভূমিকা আছে, অবশ্যই আমরা বাইরে চিকিৎসা নিতে যাব যদি আমাদের প্রয়োজন হয়, যেটি আমাদের দেশে হয়তো সাপোর্ট করছে না। উন্নত চিকিৎসা অনেক সময় হয় যে আমাকে হয়তো সিঙ্গাপুর যেতে হচ্ছে, আমার হয়তো উন্নত দেশে, কিন্তু যেই স্বাস্থ্য সেবাটি আমার দেশে আছে সেটি রেখে কেন আমি বাইরে চিকিৎসা নিতে যাব? টিআই খান, আপনি একটু কিছু যুক্ত করতে চাচ্ছিলেন ওয়াসিম ভাই? হ্যাঁ, যেটি বিষয় হচ্ছে তথ্য অ্যাকচুয়ালি পণ্য। এটা এক ধরনের পণ্য। তো তথ্য অবশ্যই। যখন পণ্য হয়, জি, তা এখন সেইখানে সেটা কোন ধরনের, কোন তথ্যটি পণ্য, এটা হলো আপনাদের উপরে। আসলে যারা আপনাকে বলতে আমি বোঝাচ্ছি যারা গণমাধ্যম কর্মী তাদের উপরে। তো দেখা যায় মানুষ নেগেটিভ কথাগুলো বেশি শুনতে ভালোবাসে, বেশি চায়। অর্থাৎ নেগেটিভ নিউজ গুলোই ভালো পণ্য হিসেবে বিক্রি হয়। তাদের চ্যানেলে বেশি প্রচারিত হয়, দেখে বেশি। এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১,৫০০ রোগীর হার্টে রিং পরানো হয়েছে। এই তথ্যটি একটি পজিটিভ নিউজ। এই নিউজটি কিন্তু সবাই দেখবে না। সবাই ভাববে যে হ্যাঁ, এটা তো স্বাভাবিক। এটাই তো হওয়ার কথা ছিল। এটা তখন আর পণ্য হিসেবে উনারা বিবেচনা নেন না। কিন্তু যখনই দেখা গেল একটা রোগী মারা গিয়েছে, এটাকে তখন উনারা তথ্য পণ্য হিসেবে প্রচুরভাবে ব্যবহার করতে চায়, এবং আমাদের একটা মেন্টাল আ দিক রয়েছে যে আমরা এই তথ্যগুলোই দেখতে চাই বোধহয়। আমাদের এই যে মেন্টাল দিকটা, এইটা তৈরি করার পেছনেও আসলে গণমাধ্যমেরই সবচেয়ে বড় ভূমিকা আমি মনে করি। কারণ গণমাধ্যম, আমরা সকালবেলা উঠেই যখনই আমরা পত্রিকার মধ্যে অথবা কোনো নিউজে যাই, তখনই যেয়েই দেখা শুরু করি যে অমুক জায়গায় আগুন লেগে ২০ জন মারা গিয়েছে। অমুক জায়গায় চিকিৎসকের ভুলে ১ জন মারা গিয়েছে। অমুক জায়গায় মারামারি। ভালো কোনো খবর কিন্তু দিয়ে আমাদের দেশে বা কোথাও কোনো কিছু শুরু হয় না। যার ফলে আমাদের ১ম সকালবেলায় একটা উৎকণ্ঠা, ওই অমুক জায়গায় মারামারি শুরু হয়ে গিয়েছে। এখন এই অবস্থায় আছে র‍্যাব, আমি লাইভে আছি। কিন্তু আমরা যখন পিসিআই করি, আমরা যখন মনে করেন হার্টে রিং পরাচ্ছি, তখন কিন্তু কেউ লাইভে থাকে না। কেউ কখনো এসে বলে না যে হ্যাঁ, ঠিক আছে, আমরা এই যে মাত্র আ আ শুরু হয়েছে, একজন রোগীর এরকম পেসমেকার লাগানো শুরু হয়েছে, আমরা লাইভে আছি। এগুলো তাদের কাছে কোনো বিষয় না। তো এই যে সাধারণভাবে নিয়ে নেওয়ার বিষয়টা, এটা একদিনে হয় নাই। অনেকদিন ধরেই মানুষের মনের মধ্যে থেকে আস্তে, আস্তে হতে এই নেগেটিভ বিষয়গুলো জানার প্রতি একটা আগ্রহ থেকেই আমরা পজিটিভ দিক থেকে অনেক দূরে সরে গিয়েছি। এটা তৈরি করার দায়িত্ব আসলে সম্পূর্ণভাবে গণমাধ্যমের উপরে। আমরা চাই আপনারা একটা পজিটিভ ভাইব তৈরি করেন। আর আসলেই ভুল ধরা বিষয়টা তো এত সহজ না। যেমন একজন কার্ডিওলজিস্ট এর ভুল ধরে ফেলছে একজন গণমাধ্যম কর্মী। উনি বলছেন যে ভুল। হতে পারে অবহেলা, হতে পারে অন্য কোনো কিছু। কিন্তু আসলে ভুল বলাটা এটা একটা জাজমেন্ট এর ব্যাপার। একটা বিষয় বিচার করে তারপরে আমার চেয়েও একজন বেশি জানেন। তিনি হয়তো বিচার করে, তদন্ত করে দেখে পরে বলতে পারেন যে হ্যাঁ, এটা ভুল। এর আগ পর্যন্ত এই ধরনের শব্দ নেগেটিভ, একদম টোটাল নেগেটিভ শব্দ ব্যবহার না করা আ মানে উচিত বলে মনে করি। খুব সুন্দর করে আমি একদম মন্ত্রমুগ্ধের মতো আপনার কথা শুনছিলাম। এক্ষেত্রে আমার খালি বারবার মনে হচ্ছিল এত প্রতিযোগিতার যুগ, কার ভিউয়ার কত কত বিলিয়ন ভিউ ছাড়ালো টেলিভিশন গুলো, সেই প্রতিযোগিতায় আমরা থাকি। এটি স্বাভাবিক। এটি নিয়ে প্রায়ই খুব আমার যারা সহকর্মী আছে তাদের সাথে আমার বিতর্ক হয়, কারণ আমার এই অনুষ্ঠানটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান। আপনাদের আগে আরেকজন অ্যাটর্নি ছিলেন, তিনি গতকাল যখন কথা বলছিলাম উনি বলল যে আপু এই বিষয়টি নিয়ে কথা বলতে দেয় না তো আমাকে অন্য টেলিভিশন গুলো, আপনি কি বলবেন? আমি বললাম যে এটি তো দরকারি, প্রয়োজনীয়।
আমার ভিউ যদি তখন একজন মানুষও থাকে এবং সেই অনুষ্ঠানটি দেখে যদি একজন মানুষ উপকৃত হয়, ইটস ফাইন। আমার ভিউ দরকার নেই মিলিয়ন মিলিয়ন, কারণ আমার তথ্যগুলো প্রয়োজন। তো এই মন মানসিকতায় পিছিয়ে যাওয়ার আশঙ্কা আবার তৈরি হয়, কারণ আপনাকে যখন বলবে দেখো আমার 1 মিলিয়ন ভিউ, কি দিয়ে হয়েছে সেটি সেটির বিষয় না, সে কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। নেগেটিভ কারণ প্রচারগুলো ভিউটা বেশি হয়, নেগেটিভ ভিউ তো জি, পাবলিক বেশি চায়। এই জন্য নেগেটিভ প্রচারটা খুব বেশি, একটা পাবলিক হচ্ছে লাস্টে একটা খুব খারাপ হয়েছে ওটা বেশি প্রচার করে বলছে যে কত যদি ভালো হয়ে যাচ্ছে এটা প্রচার কেউ করে না। এই জন্য গণমাধ্যম করুন ভূমিকা এখানটায় যে অনেক ডেলি ভালো হয়ে যাচ্ছে এতে কারো কোনো প্রচার নেই, একটা যদি মারা গেছে এটাই প্রচার খুব বেশি হবে জাস্ট ভিউয়ের জন্য। ভিউর জন্য, সেটির জন্য আমরা নিজেরাও দায়ী যে আমরা কি দেখব, কি দেখতে চাই, কি কোনটি আমরা দেখছি। সেটির উপরেও আমাদের দর্শকদেরও একটু চিন্তা ভাবনা করতে হবে যে আপনি কি দেখছেন, কি প্রমোট করছেন, সোশ্যাল মিডিয়া হোক, টেলিভিশনে, সেই দায়িত্বটি কিন্তু দর্শকদেরও আছে। কম্পিটিশনে সবাই কম্পিটিশনের জন্য দৌড়াবে, সেই বিতর্ক হয়তো আমি আরেকদিন করব। কোন গণমাধ্যম আমার সিনিয়র সাংবাদিক ভাই আপুদের এনে, তারপর আজকে যেহেতু আমরা স্বাস্থ্য সেবা নিয়ে কথা বলছি এবং কথা বলছি বাংলাদেশে এত ভালো স্বাস্থ্য সেবা থাকার পরও আমরা কেন পার্শ্ববর্তী দেশে দৌড়াচ্ছি। অবশ্যই যাব, আমি যেটি বলছিলাম যে উন্নত চিকিৎসার জন্য আমার যদি প্রয়োজনীয় হয় আমি অবশ্যই যাব, ভারত কেন তখন সিঙ্গাপুর কিংবা অন্যান্য দেশে যাব। আমি এখন সমাধানের পথটি নিয়ে একটু আলোচনা করতে চাই। আর ডাক্তার টিআই খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আমি বলছি না যে আমরা বাইরে যাব না, দেশের বাইরে চিকিৎসা নিতে যাব না। আমি বলছি যে ট্রিটমেন্টটি আমার বাংলাদেশে আছে সেই ট্রিটমেন্টটি নিতে যেন আমাদের রোগীরা বাইরে না যায়, এই নিরুৎসাহী করার জন্য কি করতে হবে? ধন্যবাদ, খুব সুন্দর একটি প্রশ্ন। আহ, এখানে প্রথম কাজ হলো আমাদের মানসিকতা পরিবর্তন আনতে হবে। মানসিকতার পরিবর্তন হলো যে আমাকে আমার দেশে চিকিৎসা নিতে হবে, এইরকম একটা মেন্টালিটি আমাদের মধ্যে থাকতে হবে। প্রথম কথা যে আমার টাকা আছে, আমি বা কিছু টাকা, এখানে একটা খুব সহজ বিষয় হলো ভারত যাওয়াটা খুব সহজ। তা আপনি দেখবেন সিঙ্গাপুরে কিন্তু এত মানুষ যায় না, থাইল্যান্ডে এত মানুষ যায় না, কিন্তু ভারতে খুব অল্প টাকায় যেহেতু যাওয়া যায়, এটা যেহেতু খুব ইজি অ্যাক্সেসিবল, এখানে খুব সহজে মানুষ চলে যায়। তো এখন এই যেতে পারলেই আমি যাব, এইরকম বিষয় থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আর বাংলাদেশের চিকিৎসা সম্বন্ধে আহ, ধারণা নিতে হবে যে আসলে আমাদের দেশে চিকিৎসাটা এটা কেমন। এখন যে চিকিৎসা নেন, আমি দেখেছি যারা চিকিৎসা নেন, হ্যারাসমেন্ট যাদের হয় তারা কিন্তু ওইভাবে এসে বাংলাদেশে বলে না, তারা এসে এটা লুকিয়ে রাখে। যে একজন দেখা গেল 5 লক্ষ টাকা খরচ করে এসে এই বাংলাদেশে যে ওষুধটা দেয়া ছিল সেই ওষুধটাই উনি খাচ্ছেন, কিন্তু এই কথাটা উনি প্রচার করবেন না। উনি যিনি দেখা গেল কোনো একটা ওষুধ চেঞ্জ করে দেওয়া হয়েছে, এই বিষয়টা এসে উনি অনেক বেশি প্রচার করেন এবং এটা মানুষের মধ্যে খুব দ্রুত ছড়ায় যায় যে হ্যাঁ। কিন্তু আপনি খবর নিয়ে দেখবেন, আমরা তো হার্টের চিকিৎসা নিয়ে কাজ করি। আমার কাছে এখনই আপনি চাইলে আমি আপনাকে অনেকগুলো তথ্য দিতে পারবো যেগুলাতে তারা ভারতে যে অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং মানে কি বলবো, এটা এত বড় ক্ষতি আমাদের বাংলাদেশে নজির নাই। আসলে সত্যি কথা, এই ধরনের নজির বাংলাদেশে নাই। তো এই যে বিষয়টা, উনারা কিন্তু এটা লুকিয়ে রেখেছেন, বলেন না। এবং উনার কাছে যখন জিজ্ঞাসা করা হয়, উনিও কিন্তু হয়তো বলবেন হ্যাঁ ভারতে যে চিকিৎসাটা নিয়ে আসেন। উনি বলবেন না যে না যেও না, তুমি যেও না, এরকম বলবে না। এই যে আমাদের পারস্পরিক একটা বিষয় যে না আমার লেজ কাটা গেছে আরেকজনের লেজ কেটে দিই, এই টেন্ডেন্সি যতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে থাকবে, আমার মনে হয় এই বিষয়টা দূর করাটা আমাদের জন্য খুব কঠিন হবে। আর চিকিৎসক হয়ে আমরা তো যথেষ্ট পরিমাণ প্রচারণার মধ্যে আমরা যেতে পারি না, কারণ আমরা সরকারি চাকরি করি। আমাদের প্রচারণাগুলো তো আমরা আমাদের নিজেদের যে সফলতাগুলো আছে সেগুলো কিন্তু আমরা ওইভাবে বলতে পারি না। আপনি জাস্ট খালি আমাদের ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, আমাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, অথবা আমাদের যে কিডনি স্পেশালাইজড যে হসপিটাল গুলো রয়েছে, পেরিফেরিতে আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল রয়েছে, এইসব হাসপাতালে যে কাজগুলো হয়, এই কাজগুলো যদি আপনি যথেষ্ট পরিমাণে
জনগণের কাছে পৌঁছে দিতে পারেন যে হ্যাঁ, এখানে তো এইরকম কাজ হয়েছে এবং এরা ভালো আছেন, এই কাজ হয়েছে, এই কাজ এখানে হয়, এরা ভালো আছেন, এবং আপনি এখানে চিকিৎসা নিতে পারবেন ভারতের চেয়ে অনেক সহজে। আর যদি ভারতে যেতে হয় তাহলে সেই বিষয়টা আমরাই বলবো, আমরাই সাজেশন দিব যে হ্যাঁ, আমাদের এখানে এই পর্যন্ত লিমিটেশন আছে, আপনি এরপরে ঢাকায় যান। তারপরে ঢাকায় যদি না হয়, তারপর আপনি ভারতে অথবা সিঙ্গাপুর অথবা অন্য অন্য জায়গায় যান। কিন্তু দেখা গেল খুব সামান্য একটা ছোট বিষয়, হার্টের এমন একটা বিষয় যেটা, যার ঢাকায় যাওয়া তো দূরের কথা, ময়মনসিংহে এটা মোর দেন এনাফ। সেটা নিয়ে উনি ঢাকায় তো যাবেনই না, আহ, হয়তো অনেক দূরে চলে যাবেন। এই যে একটা মেন্টালিটি তার মাথার মধ্যে রয়ে গেছে, এটার জন্য আপনাদের সহযোগিতা, আমাদের সেবার, আমরা যে চিকিৎসা সেবা দেই সেই চিকিৎসা সেবার মানটা কেমন, এইটা তাদের কাছে বারবার করে যদি আপনারা উপস্থাপন করেন, তাহলে তাদের মনের মধ্যে একটা আস্থা আসবে। আস্থাটা আসলে তখন এই হারটা অনেকাংশেই কমে আসবে। আমি ডাক্তার সাইফুল ইসলাম, আপনারও পরামর্শ চাচ্ছি এই ক্ষেত্রে। থ্যাংক ইউ। আমরা ইন্ডিয়া যখন যাই, ইন্ডিয়াতে আমরা যে সমস্ত হসপিটাল চিকিৎসা করে, বিশেষ করে বেসরকারি হাসপাতাল, আর আমরা কম্পেয়ার করে এসে বাংলাদেশের সরকারি হাসপাতালের সাথে, আমি অমুক হাসপাতালে গিয়েছিলাম, মানুষ গিয়েছিলাম, তারা চিকিৎসা করতে এরকম, ইন্ডিয়া গেছিলাম এরকম চিকিৎসা করছে। আমরা কম্পেয়ার করি ইন্ডিয়ার বেসরকারি হাসপাতাল, বাংলাদেশের সরকারি হাসপাতাল। কিন্তু ইন্ডিয়ার সরকারি হাসপাতাল কি অবস্থা আমরা কেউ বলি না কখন। ওদের সরকারি অবস্থা আমাদের চেয়ে যে খুব ভালো এরকম না, আমরা যেহেতু জানি আমাদের খুব ভালো ওদের সরকারি অবস্থা না। একটা বিষয় আমি বলবো যে অবশ্যই কম্পেয়ার করতে ইন্ডিয়ার সরকারি হাসপাতাল বাংলাদেশ সরকারি হাসপাতাল। আর আমরা যে সমস্ত রোগী যাচ্ছি, আমরা সবাই ভালো চিকিৎসা পাই। আমরা অনেকে বলছেন অনেক দালাল আছে, অনেক ব্রোকার আছে, তারা দালাল ব্রোকারের মাধ্যমে আমাদেরকে অনেক খারাপ খারাপ বক্তব্য দেখে তারা চলে আসতেছে এবং অনেক টাকা নষ্ট করে চলে আসছে। তো এই বিষয়গুলো চিন্তা করতে হবে। আর আরেকটা কথা বলেছিলাম, ডক্টর পেশেন্ট রেশিও। আমরা একটা সরকারি হাসপাতালে একজন ডক্টর কয়জন রোগী দেখতে পাবো, এটা ঠিক করতে হবে। যে আমি একজন ডক্টর ওভারলোডেড দিয়ে দিলাম, কাউকে 100-150 রোগী দেখছি একজন ডাক্তার, তার কাছে নিশ্চিত কোয়ালিটি সম্পর্কে চিকিৎসা আশা করা যায় না। আমরা যখন দেশের বাইরে যে একজন ডক্টর আধা ঘন্টা 1 ঘন্টা দেখে এবং ভিজিটের ফি অনেক বেশি নিয়ে যায়। আমাদের এই বিষয়গুলো চিন্তা করতে হবে যে ডক্টর কয়টা পেশেন্ট দেখতে হবে, এই সময় দেবো আমরা, তাদের পারপাটিক যে অবস্থা, যেমন আগে বলছে টিম ওয়ার্ক, ডক্টর নার্স ওয়ার্ড বয় সব মিলে একটা টিম ওয়ার্ক সাজিয়ে কয়জন রোগী দেখবে, এবং ডক্টরদের পেশেন্টের বেড এবং পেশেন্ট রেশিও, আমরা একটা বেডের এগেন্সটে 3-4 জন রোগী থাকে, যার ফলে তারা এসে ডিসস্যাটিসফাইড যে না, আসলে আমি বেড পাচ্ছি না, চিকিৎসা পাচ্ছি না। এটা কখনো তারা বলবে না যে বেড লিমিটেড, চিকিৎসক লিমিটেড। এই বিষয়গুলো অবশ্যই আমাদের নজরে আনা উচিত যে চিকিৎসক যেমন কম, বেডও যেরকম কম আছে, আমাদের রুগী এরকম লিমিটেড নিতে হবে আমাদের। আমি অবশ্যই বলবো যে আমাদের যে সমস্ত বেড যেগুলো আছে, কত রোগী যদি ভর্তি হয়েছে, আমরা অবশ্যই রোগীদের স্যাটিসফাই হবে, 100% স্যাটিসফাই হবে। তারা ডাক্তার করবে, ভালোভাবে দেখবে, ভালো বিহেভ করবে, ভালো সময় করবে, ভালো, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের। অবশ্যই 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 ভূমিকা আছে যে আমাদের যে পেশেন্টের যে বেডের সংখ্যা অনেক কম, ডক্টর সংখ্যা অনেক কম, নার্স সংখ্যা অনেক কম, এবং অন্যান্য স্টাফ যে সাপোর্টিং স্টাফ অনেক কম, এটা অবশ্যই কর্মসূচি শুরু করতে হবে, সরকার কাছে পৌঁছে দিতে হবে আমাদের। সেক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে, কারণ আমরা যখন রোগী হয়ে একজন ডাক্তারের কাছে যাই, আমরা কিন্তু চিকিৎসার কিচ্ছু বুঝি না, এটা একদম সত্য যে আমার হার্টে কি করবেন। কিন্তু ডাক্তার যদি একটু হাসি মুখে আমাকে আশ্বস্ত করেন, তাতে কিন্তু আমার রোগ অর্ধেক ভালো হয়ে যায়। এটি এটি আমার সাইকোলজি বলছি, আমি সাধারণ মানুষের কথা। আমাকে সময় দেন বা না দেন, আমার ডাক্তার যদি আমাকে জাস্ট স্মাইলিং ফেসে বলে যে আপনার কিচ্ছু হবে না, ইটস ফাইন, তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে যেই আসুক, শুরুতে একটু আমরা হাসি মুখে বলি না যে কোনো সমস্যা নেই, রোগ তো হবেই। সেক্ষেত্রে আমাদের সত্যি কথা বলতে ভারতে গিয়ে প্রবলেম হলে বাঙালি লুকিয়ে রাখে। আরেকজন দর্শক আপনার সাথে একমত যে ভারতে অনেক প্রবলেম হয়, কিন্তু সেই প্রবলেম গুলো আমরা বাংলাদেশে এসে বলি না। ওই যে লেজ কাটা শিয়ালের মতো গল্প। শেষ করতে হবে অনুষ্ঠান। দুজনের প্রাণবন্ত আলোচনা এবং তথ্য অনেক অনেক, আমি বলবো দর্শকরা উপকৃত হয়েছে। এবং আমি শেষে দর্শকদের হয়েই আপনাদের অনুরোধ করেছি যে স্মাইলিং ফেস, আমার রোগ অর্ধেক ভালো হয়ে যায় ডাক্তারদের। সব শেষ
আমি সবসময় চাই ইতিবাচক গল্পগুলো, বিশেষ করে নিউ ইয়র্কের দর্শকরা এই অনুষ্ঠানটি অনেক দেখেন, আবার বাংলাদেশেও দর্শক আছেন। তো সেক্ষেত্রে আমি একটু ইতিবাচক গল্প দিয়ে শেষ করতে চাই। ময়মনসিংহ মেডিকেলের সফলতার গল্প, ডাক্তার টিআই খান ওয়াসিম এবং সাইফুল ইসলাম দুজনের। টিআই খান, আপনার সফলতার যে কোনো একটি স্টোরি যদি আমাদের বলেন। ওই যে আপনি বলছিলেন ইতিবাচক গল্পগুলো কেন আমরা শুনাই না, আজকে থেকে শুরু করি। আজকে আপনি বলেন, আমি শোনাতে চাই দর্শকদের। হ্যাঁ, ধন্যবাদ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আসলে আমি বলবো আমার জীবনের সবচেয়ে সফল স্বপ্ন স্বপ্ন সফল করার একটা জায়গা। আমি আমার আমার ওই যে সহজভাবে আপনাদের জায়গা থেকেই আমার একটা চিন্তা ভাবনা ছিল যে সরকারি হাসপাতালে কি আ এমন মানের চিকিৎসা দেওয়া সম্ভব না যেটাতে মানুষ ভালো থাকবে। তো এই চিন্তাটার সাথে আমার প্রশাসনের যারা ছিলেন তারা অনেকখানি সহযোগিতা করেছেন। আমাদের মূল সমস্যা যেগুলো রয়েছে জনবলের সমস্যা একেবারে একেবারেই অপ্রতুল। আমাদের যেখানে দক্ষ জনবল দরকার আমার ১০ জন বা ২০ জন, আপনি জেনে অবাক হবেন সেই জায়গায় হয়তো ১ অথবা ২ জন মাত্র আ জনবল আমাদেরকে দেয়া হয়েছে। আচ্ছা। তারপরে আমাদের রয়েছে অ্যা বেড বা আ আসন সংখ্যা অর্থাৎ ভর্তি রেখে রোগীর সেবা দেওয়ার সংখ্যা। যেমন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল একটি ১,০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। কিন্তু এখানে গড়ে প্রায় ৪,০০০ রোগী ভর্তি থাকে। তো এই বিশাল সংখ্যক রোগীকে আপনি আ ১০ ভাগের ১ ভাগ অর্থাৎ ১,০০০ এর জন্য যে লোকবল দরকার, তারও ১০ ভাগের ১ ভাগ জনবল দিয়ে আসলে ওই সেবাটা দেওয়াটা সম্ভব না কখনোই। যেমন আপনি যদি রান্না করেন ১০ জনের জন্যে এবং দাওয়াত দেন ১০০ জনকে, তখন আপনি আপনার বাড়িতে কি অবস্থাটা হবে? আপনার মুখে নিশ্চয়ই সেই হাসিটা আসলে থাকা সম্ভব হবে না। এইটা আমি কাউন্টারে বললাম। কিন্তু আসলে এটা আমাদেরকে ডেফিনিটলি এই বাস্তবতাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এর মধ্যে থেকেও আমি চেষ্টা করছিলাম যে আসলে কি করা যায়? এমন কি কোন সিস্টেম বের করা যায় যেখানে আমরা এই সমস্যা থেকে দূর হতে পারি? তো সেই চেষ্টারই অংশ হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আমরা সারা বাংলাদেশে সর্বপ্রথম ওয়ান স্টপ সার্ভিস চালু করি। আ আ এটা ২০১৭ সালে এবং সেই ওয়ান স্টপ সার্ভিসটা হলো এমন যে ইমার্জেন্সি সার্ভিসেই সেখানে যখনই রোগী আসলেই সমস্ত ধরনের পরীক্ষা-নিরীক্ষা ওখানেই হবে এবং সেখান থেকেই সেবা নিয়ে যেগুলো রোগী শুধুমাত্র ভর্তি প্রয়োজন সেইগুলো ভর্তি হবে আর বাকিরা ওষুধ নিয়ে বাড়িতে চলে যাবে। এটা 24 আওয়ার্স। এটা এরকম সিস্টেম চালু করার পরে দেখা গেল একটা সমীক্ষায় আমি স্ট্যাটিস্টিকস নিলাম। পরবর্তী ৬ মাসে আমরা প্রায় ৬৬% রোগীকে চিকিৎসা দিয়ে আমরা ইমার্জেন্সি থেকে বিদায় দিতে পেরেছিলাম। এবং শুধুমাত্র 40% মতো মানুষ আমরা তাদেরকে ভর্তি দিতে হয়েছিল। এর ফলে আমাদের রোগীর ভর্তির যে সংখ্যাটা এটা অনেকাংশে কমে এসেছিল। চিকিৎসকদের উপরে চাপ কমেছিল এবং ওই যে ওই হাসি দিয়ে চিকিৎসা দেওয়ার টেনডেন্সিটাও আস্তে, আস্তে গ্রো করছিল। তো এইটা কিন্তু সারা বাংলাদেশে এটা রোল মডেল হিসেবে গ্রহণ করা হয়েছে এবং সারা বাংলাদেশেই সকল হাসপাতালে এটা এখন প্রতিষ্ঠিত। আমরা রোগীদের এই যে রোগীরা পরীক্ষা-নিরীক্ষা করবে, সেই পরীক্ষার জন্য তারা দৌড়াদৌড়ি করে। আমরা আমাদের সিসিউতেই একটা স্যাটেলাইট ল্যাব তৈরি করেছি যেখানে অ্যা আ সমস্ত রোগীর রক্ত ওখানেই পরীক্ষা-নিরীক্ষা করা হয়, ওখান থেকেই রিপোর্ট দেওয়া হয়। যার ফলে বাইরে যেতে হয় না এবং অত্যন্ত কম মূল্যে আপনি যেই পরীক্ষা বাইরে বেসরকারিভাবে ৳৩০০, সেটা এখানে মাত্র ৳৪০-৫০ টাকায় করা হচ্ছে। যেটা ৳১৬০০ সেখানে এটা ৳৫০০ টাকায় করা হচ্ছে। অর্থাৎ সরকারি মূল্যে করা হচ্ছে। এই যে সহজ একটা পদ্ধতি আমরা চালু করেছি। এরকম ৪ টা স্যাটেলাইট ল্যাব আমাদের হাসপাতালে রয়েছে এবং আমার নিজের সাবজেক্টের যে বিষয়টা ছিল কার্ডিয়াক ক্যাথ ল্যাব অর্থাৎ হার্টে রিং পরানোর বিষয়টি, এটি আমি আ উম আ আমাদের প্রতিষ্ঠানের সকল পর্যায়ের অ্যা প্রশাসনের সকল সহযোগিতায় এবং আমাদের রাষ্ট্রের সহযোগিতায়, আমাদের অনেক শিক্ষকের সহযোগিতায় আমরা ক্যাথ ল্যাব প্রতিষ্ঠা করতে পেরেছি এবং ২০২০ সাল থেকে ময়মনসিংহে আ এই কার্যক্রম শুরু হয়।
2021 সাল থেকে একদম স্টেন্টিং অর্থাৎ হার্টে রিং পরানোর কাজ শুরু হয়েছে, এখন নিয়মিতভাবে চলছে। পেরিফেরি একটা হাসপাতালে এই সার্ভিসটি চালু করা, এটা একটা ডেফিনেটলি এটা ইট ওয়াজ এ ভেরি চ্যালেঞ্জিং, এবং এটার জন্য আমার জীবনের প্রায় অর্ধেক সময়ের বেশি এর পেছনে চলে গেছে। এবং আমি এখন খুবই একটা জিনিস শুরু করাটাই সবচেয়ে বড় বিষয়। তারপরে এখানে এখন ধাপে ধাপে আরো অনেক কিছু যোগ হবে। ভবিষ্যতে হয়তো আরো 10টা ক্যাথ ল্যাব হবে। অনেক মানুষ এখানে আরো উপকৃত হবেন। উৎকর্ষতা আসবে, স্কিলনেস অনেক আসবে। অনেক দক্ষ মানুষ এখানে এসে যোগ হবে। তারপরে দক্ষ সার্ভিস এখানে চালু হবে। আমরা এই পর্যন্ত প্রায় 1,500 রোগীর হার্টে চিকিৎসা দিতে পেরেছি। এই 1,500 মানুষ কিন্তু ভারতে যায় নাই। তাদেরকে কিন্তু আমরা ভারত থেকে আটকে রাখতে পেরেছি। ইভেন তারা ঢাকায়ও যায়নি। এই যে সাফল্য, এই বিষয়টা আমি মনে করি যে ইতিবাচক অবশ্যই, এবং এটা আমার জন্য অবশ্যই গর্বের বিষয় যে আমি এই বিষয়টার অংশ হিসেবে কাজ করে চলেছি, কাজ করে যাব। এবং এই বিষয়টা যদি আপনারা যথেষ্টভাবে প্রচার করেন, হয়তো বাংলাদেশের আরো আরেকটা জেলাতে এই ধরনের সার্ভিস আবার শুরু হবে, আরো বেশি করে চালু হবে। এই প্রতিযোগিতাটা যেন শুরু হয়। দেখা গেছে অবশ্যই। আমাদের ময়মনসিংহে একটা বিষয় আছে, আমরা দেখেছি যে এখন কিন্তু ভালো করার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। আমাদের সাইফুল উনি কয়েকদিন আগে পার্মানেন্ট পেসমেকার স্থাপন করেছেন। এই যে ওনারটা তো ওনার ভালো পক্ষ করার, থেকে করছি, জি। হ্যাঁ, ওনার এই যে ভালো ভালো কাজ করার একটা প্রতিযোগিতা, এইটা নিঃসন্দেহে অত্যন্ত ইতিবাচক। এই জন্য অবশ্যই, আমি অবশ্যই। সবাইকে, সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। না, অবশ্যই আপনাদের প্রতিও কৃতজ্ঞতা এবং শুভকামনা, ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। কারণ এই যে আপনাদের উদ্যোগ কিংবা আপনাদের যে মেধাগুলো কাজে লাগানো মানুষের করা, সেটি নিঃসন্দেহে, কারণ ডাক্তারি প্রফেশনটা শুধু প্রফেশন না, মানুষের সেবা করার ধর্ম নিয়ে এই প্রফেশনে আসেন আপনারা। আর ডাক্তার সাইফুল ইসলাম, আপনার সাফল্যের গল্পটি আমি একটু শোনাতে চাই দর্শকদের উপসংহারে। সাফল্য তো প্রথমে তো মানুষকে সার্ভিস দিচ্ছে, এটাই সবচেয়ে বড় কথা। আমরা চেষ্টা করি মানুষকে কিছু করার জন্য, সেই জন্য স্মাইলিং ফেস চেষ্টা করি, স্মাইলিং ফেসে কিছু দেওয়ার জন্য মানুষকে। আমরা এই ক্যাপ্টেন পছন্দ বলেছে 2020 সাল থেকে ক্যাপ্টেন চালু হয়েছে, তখন আমি ছিলাম না বাংলাদেশে, আমি জাতীয় বিদ্যালয়ে ছিলাম। তারপর তো 2023 সালে আমার এখানে পোস্টিং হয়েছে, হওয়ার পর থেকে আমি প্রথমে চেষ্টা করছি আমি মানুষের জন্য কিছু না কিছু করার জন্য। এখানে একটা মেশিন ছিল, ফুটোকারি মেশিন, অনেকদিন যাবত ছিল, কিন্তু ট্রান্সমিশন কিন্তু কখনোই হয়নি। কিন্তু আসলে আসার পর দেখলাম যে এই কথা এখানে হচ্ছে না। একটা আমরা বুকের উপর দিয়ে করি, আর একটা হচ্ছে মুখের ভিতরে পাইপ দিয়ে করি, এটা ট্রান্সমিশন দিকে দিতে। আসলে আল্লাহর রহমতে ট্রান্সমিশন দিতে শুরু করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় অল্প দিন পরে মেশিনটা নষ্ট হয়ে গেছে। আমলাতান্ত্রিক যোগ্যতার কারণে আমি মেশিন কোনোভাবে ঠিক করতে পারছিলাম। তারপরে সবাই আমার পিছিয়ে করছিলাম, আমরা এনজিও করছি, যেগুলা অনেক রুগী দেখলাম যারা ঢাকায় চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, যাদের হার্ট অনেক কম, তার সিনকোপ অ্যাটাক হাত থেকে পড়ে যায়, মাথা ঘুরে হাঁটতে পারে না, অনেক রুগী মানুষই বাইরে চলে যাচ্ছে। আমরা চেষ্টা করছিলাম টেস্ট করার জন্য। তো সর্বশেষ এই রানিং মাসের 3 তারিখে মুক্তির দ্বারা টেস্ট করেছি আমরা। এটি বড় মনে করি যে আমরা এই মুহূর্তে একটা ভালো কাজ করেছিলাম। আমরা সবাই পরিবারই বলি, আমরা পরিবার সবাই মিলে এই কাজটা করেছি আমরা। এটিকে আমার বড় ধরনের সফলতা মনে করি আমি। যে প্রত্যেকটি জায়গায় সরকারি অল্প টাকায় মাত্র একটা 60 টাকা খরচ হয়েছে, দিন মুক্তিযুদ্ধ 25 বছর বয়স, এখন যে সম্পূর্ণ সুস্থ হাসপাতাল থেকে খেতে পারতেছে, স্বাভাবিক সব কাজ করতে পারতেছে এখন সে। এটা আমি মনে করি জীবনে বড় ধরনের সফলতা। এই ধরনের পজিটিভ নিউজ যদি প্রচার করি মিডিয়ার মাধ্যমে আমরা, তার সাথে এই রোগীরা আরো ভালো সার্ভিস হবে। ওই নেগেটিভ কথাগুলো আছে, রোগী মারা গেছে কেন, কেন ভুল চিকিৎসা কে যেন প্রচার না করে, ভুলকে সিদ্ধান্ত নেবে আমার উপরে যারা আছে, আমি যেটা ভুল করি আমার সিনিয়র যে আছে তারও সিনিয়র সিদ্ধান্ত নেবে ভুল কি করলো। এই নেগেটিভ প্রচার না করে আমরা অবশ্যই পজিটিভ প্রচার করলে আমরা অবশ্যই ভালো কিছু করবো। জি। সেটি সেই জায়গাটিতে এই ভুল চিকিৎসা কিংবা ধরেন অনেক সময় মিস্টেক যেগুলো হয়, সব জায়গায় হয় পৃথিবীর সব প্রান্তেই। আমার নিজের একটি ব্যক্তিগত অভিজ্ঞতা, এখানে খুব নাম করা একটি হসপিটালে আমি একবার গিয়েছিলাম আমার চোখের একটি সমস্যা নিয়ে, মানে লেন্সের কারণে চোখটা লাল হয়ে গিয়েছিল। ডাক্তার ভুল করে কানে ড্রপ দিয়ে দিয়েছিলেন চোখের জন্য।
আমেরিকায়, নিউ ইয়র্কে। আমাকে তবে এ দেশটিতে যদি হয় বলে সু করে দাও, যেহেতু ভুল ট্রিটমেন্ট। আর সেই গল্প আর না বলি, আমি বলছি যে মানুষ মাত্রই অনেক সময় ভুল হয়। তবে সেই ভুলগুলো কিভাবে সামনে আনবো, অবশ্যই সমালোচনা করব, অবশ্যই আমাদের উন্নত করতে হবে, কিন্তু ভালো দিকগুলো আমাদের দর্শক কিংবা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। কারণ দুটো দিকই আমরা চাই, শুধু নেতিবাচক খবর আমরা চাই না যে নেতিবাচক আলোকে। আমাদের অনেক দর্শক প্রশ্ন করেছিলেন, তবে একটি মতামত আমি একটু পড়ে শোনাতে চাই। ডাক্তারদের বেতন ডাবল করা হোক, যার চাপ যেন না থাকে প্রাইভেট প্র্যাকটিস। তিনি অনেকেই আমাকে বলেছিলেন, দর্শকরা আগেও, কিন্তু আমরাও চাই যে আপনাদের সেই আসলে আপনারা যে সেবাটি দিচ্ছেন, আপনাদের যদি আর্থিক চাপ কিংবা অন্য কোনো চাপ থাকে, সেই ট্রিটমেন্টের জায়গাটিতে প্রভাব ফেলবে, এটি স্বাভাবিক, মানুষ হিসেবে স্বাভাবিক, সেটি ইঙ্গিত করেছেন আমাদের দর্শক। তবে ডাক্তার টিআই খারিক এবং ডাক্তার সাইফুল ইসলাম দুজনের প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। গণমাধ্যমের প্রতি অনেক দোষ থাকতেও পারে, কিন্তু আজকে আমি ইতিবাচক ভাবে আপনাদের সেই গল্পগুলো শোনানোর জন্য। কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা এত ঝগড়া করি বিভিন্ন এত সিলি বিষয় নিয়ে, কিন্তু সিরিয়াস বিষয়গুলো বাদ পড়ে যায়, যে বিষয়গুলো নিয়ে সত্যিকার অর্থে আমাদের কথা বলতে হবে আমাদের দেশের জন্য, কারণ দেশকে আমরা সবাই ভালোবাসি। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনারা দুজনেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে আমরা নিজেকে ভাগ্যবান মনে করছি, এবং যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন, আমাদের আলোচনায় কথাগুলো বিরক্তিকর হলেও শুনলেন, তাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ। এবং সাইফুল ভাইকে অসংখ্য ধন্যবাদ। এবং